শব্দ সৈনিক আলমগীর কবির। যুদ্ধ বেঁধে যাওয়া এক ব্যাপার, আর চাপিয়ে দেওয়া আরেক। পৃথিবীতে সভ্যতা যত এগিয়েছে, যুদ্ধ ও এর ধরন ততটাই উন্নত ও নৃশংস হয়েছে। আধুনিক সভ্য দুনিয়ায় চাপিয়ে দেওয়া যুদ্ধের উদ্দেশ্য একটাই, নৃশংস উপায়ে মানুষ হত্যা করা। অনেকেই বলেন যুদ্ধ নাকি দুই ফ্রন্টে হয়, এক খোদার জমিনে, আরেক কূটনীতির ময়দানে। দ্বিপাক্ষিক বৈঠকে বলি আর জাতিপুঞ্জের দপ্তরে। কূটনীতি কোথাও খুব একটা কার্যকরী ভূমিকা রাখতে পারে না যুদ্ধ বন্ধের ক্ষেত্রে, তবে কূটনৈতিক বিতর্ক প্রতিপক্ষের উপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে। আর সেই কারণেই এই ফ্রন্টের লড়াই কম গুরুত্বপূর্ণ নয়, এতে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখে গণমাধ্যম। মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তি সংগ্রামের পক্ষের সম্প্রচার গণমাধ্যম হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শুরু করেছিল, তা শত্রুপক্ষের বিমান হামলা থেকেই বোঝা যায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা বেলাল মোহাম্মদের স্মৃতিচারণ থেকে জানা যায়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম তথা প্রতিষ্ঠা পর্যায়ের স্থিতিকাল 26 থেকে 30 মার্চ দুপুর পর্যন্ত। সেই দুপুরে পাকিস্তানি বোমারু বিমান হামলা করেছিল। সেটাই ছিল বাংলাদেশের শত্রুপক্ষের প্রথম বিমান হামলা। মুক্তিযুদ্ধকালীন প্রচার মাধ্যম এবং সময়ের সর্বপ্রথম সাংগঠনিক তৎপরতা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে সেই মুহূর্তে তাদের প্রধানতম প্রতিবাদী শক্তি হিসেবে আক্রমণকারীরা সঠিকভাবে চিহ্নিত করেছিল। তাই সবার আগে তাদের বিমান হামলার টার্গেট করেছিল কালুরঘাটকে। এই হামলার পর কালুরঘাট থেকে স্বাধীন বাংলা বেতারের কার্যক্রম সরে যায় ভারতের ত্রিপুরা রাজ্যে। 2 মাসের মতো সেখানে অবস্থান করে পরে 25শে মে থেকে বেতারের কার্যক্রম কলকাতার বালিগঞ্জ থেকে শুরু করার সিদ্ধান্ত হয়। বালিগঞ্জের সার্কুলার রোডের বাড়িতেই বেতারের সকল সরঞ্জাম বসানো, কার্যালয় ও সংবাদ কক্ষ তৈরি করা হয়েছিল। এই তৃতীয় পর্যায়টিকেই বলা হয় স্বাধীন বাংলা বেতারের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। এই সময়ে সর্বস্তরের বেতার ব্যক্তিত্ব, সাংবাদিক, কথক, নাট্য ও কণ্ঠশিল্পীদের ব্যাপক সমাগম ঘটে। 1 জুন থেকে নিয়মিত নিয়োগপত্র দেওয়া হয় বেতার কর্মীদের। 12 জুন বাংলাদেশ সরকারের প্রধান প্রতিবেদক এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইংরেজি বিভাগের অনুষ্ঠান সংগঠক হিসেবে কাজ শুরু করেন আলমগীর কবির। 15 জুন থেকে 30 নভেম্বর পর্যন্ত তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আহমেদ চৌধুরী ছদ্মনামে স্বরচিত ইংরেজি কথিকা পাঠ করেন। এই কথিকা পাঠ ছাড়াও আলমগীর কবির ফ্রম দি ওয়ার ফ্রন্ট শিরোনামে একটি অনুষ্ঠান পরিচালনা করেন। যুদ্ধ চলাকালে দ্য পিপল পত্রিকাতেও সাংবাদিক হিসেবে কাজ করেছেন তিনি। এই সময় জহির রায়হানের নেতৃত্বে স্টপ জেনোসাইড, আ স্টেট ইজ বোর্ন ও ইনোসেন্ট মিলিয়ন্স প্রামাণ্য চিত্র নির্মাণে সক্রিয় অংশগ্রহণ করেছেন। নিজে নির্মাণ করেছেন লিবারেশন ফাইটার্স। বাংলাদেশ স্বাধীন হওয়া যখন সময়ের ব্যাপার মাত্র, অর্থাৎ 7 ডিসেম্বর মুক্তিবাহিনীর যশোর মুক্ত করার দৃশ্য ধারণ করেন। বিজয় অর্জনের পর 18 ডিসেম্বর খুলনায় তিনি মেজর মোহাম্মদ আব্দুল জলিলের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের দৃশ্য ধারণ করেন। আলমগীর কবির বাংলাদেশের মুক্তির প্রশ্নে শুনতে একটু অবাকই লাগে। প্রজ্ঞাবান বিপ্লবীর মতো 1 দশক আগেই লন্ডনে গঠন করেছিলেন পূর্ব বাংলা মুক্তি ফ্রন্ট। পূর্ব বাংলাকে স্বাধীন করার নিমিত্তে তিনি অর্থ ও অস্ত্র সংগ্রহে নেমে পড়েছিলেন। পূর্ববঙ্গের মানুষকে স্বাধীন করার অভিন্ন চেতনা নিয়ে 60-এর দশকেই যুক্ত হয়েছিলেন আলজেরিয়ার জাতীয় মুক্তি ফ্রন্টের সাথে। সাক্ষাৎ করেছেন কিউবার সংগ্রামী নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে। বিপ্লবী বারুদে ঠাসা আলমগীর কবির নিজের দেশের যুদ্ধেও সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। তবে আজ আমরা মুক্তিযোদ্ধা আলমগীর নয়, চলচ্চিত্রকার আলমগীর কবির নয়, এমনকি শিক্ষক আলমগীর কবিরও নয়, একজন শব্দসৈনিক আলমগীর কবিরের কথা বলবো। তার কথিকার মূল উদ্দেশ্য নিয়ে আলাপ করব সংক্ষিপ্ত পরিসরে। 1971 সালে অন্য দেশ যেন বাংলাদেশের পক্ষ নেয়, সেই কথা বেতার মারফত প্রচার করা ও চাপ প্রয়োগ করাই ছিল শব্দসৈনিক আলমগীর কবিরের মূল লক্ষ্য। সেই জন্যই দেখা যায় পশ্চিমা দেশগুলোর নিষ্ক্রিয় মনোভাব ও জাতিসংঘের হাত পা গুটিয়ে বসে থাকা নিয়েও ভর্ৎসনা করেন তিনি। যুদ্ধ চলাকালে আলমগীর কবির স্বাধীন বাংলা বেতারে যে ইংরেজি সংস্কৃত কথিকা পাঠ করতেন, সেটির শিরোনাম ছিল দিস ওয়াজ রেডিও বাংলাদেশ 1971। এই অনুষ্ঠানের উদ্দেশ্য যেমন ছিল বিদেশি কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণ করা, তেমনি ছিল বিদেশের সাধারণ মানুষদের মুক্তিযুদ্ধের কথা শোনানো এবং পূর্ব বাংলার মানুষের সংগ্রামের গাথা জানানো।
1971 সালের 15ই জুন আলমগীর কবির প্রথম বেতার পত্রিকায় বলছেন, বাংলাদেশের ট্র্যাজেডি নিয়ে পশ্চিমাদের প্রতিক্রিয়া বেশ দেরি করেই জাগ্রত হচ্ছে। এই বিষয়টি বিস্ময়ের সাথে লন্ডন, নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের দায়িত্বশীল সংবাদপত্রগুলো চোখে আঙুল দিয়ে বহুবার দেখিয়েও দিয়েছে। তাদের এই ধরনের শীতল প্রতিক্রিয়া বাংলাদেশের জনগণ মেনে নিতে পারছে না। আমরা বিশ্বাস করতে পারছি না এই বিংশ শতাব্দীতে যখন নারকীয় তাণ্ডবে এতদিনের যত্নে লালিত সভ্যতার প্রতিটি আদর্শ বাতিল ও ধ্বংস হয়ে যাচ্ছে, তখন সভ্যতা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। গত শতাব্দীতে বাংলাদেশের উপর বর্বরতা দেখেও পশ্চিমা দেশগুলো নীরব থাকার প্রতিবাদে আলমগীর আরো বলেন, ইয়াহিয়া খান 25শে মার্চ গণহত্যার ভেতর দিয়ে যে যুদ্ধ শুরু করেছেন সেটি চরিত্রের দিক থেকে বর্ণবাদী ও সাম্প্রদায়িক। বর্ণবাদের বিরুদ্ধে সেই মহান ধর্মযোদ্ধারা এখন কোথায়? পশ্চিমাদের তিনি এখানে কট্টর ক্রুসেডার বলে কটাক্ষ করেন। কবির বলেন, তাদের সামগ্রিক উদাসীনতা দেখে মনে হতে বাধ্য যে প্রযুক্তির দিক থেকে সভ্যতা যতই অগ্রসর হোক না কেন, এই দুনিয়া চিন্তা জগতে এখনো ওই ঔপনিবেশিক ও দাসপ্রথার যুগেই পড়ে আছে। বেতারের মাধ্যমে কবির এ সকল বলে ঘা মেরে পশ্চিমা বিবেককে জাগ্রত করতে চাইছিলেন। গণমাধ্যমের এই ভূমিকায় প্রভাবকের কাজ করবে কূটনৈতিক ফ্রন্টে, সেটাই ছিল কবিরের এবং যুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রত্যাশা। তাছাড়া গণতান্ত্রিক দেশে যেহেতু জনগণের মতকে গুরুত্ব দেওয়া হয়, তাই বেতার পত্রিকার মাধ্যমে বিভিন্ন দেশে জনমত সৃষ্টিও ছিল একটি বড় লক্ষ্য। আলমগীর কবিরের মতো তখন আরো অনেকেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিকের কাজ করতেন। অন্যরা যেমন ছিলেন শ্রোতাদের যুদ্ধের গতি প্রকৃতি জানানো, মুক্তিযুদ্ধের অগ্রগতি, যোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখতে সচেষ্ট ছিলেন, তেমনি আলমগীর কবিরও অসম যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা আর পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা সম্পর্কে আন্তর্জাতিক মহলে সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছিলেন। সেই কণ্ঠযুদ্ধে কবি জাতিসংঘকে অক্ষম বলতেও দ্বিধা করেননি। জাতিসংঘের নিশ্চুপ ভূমিকা নিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণের উপর পাকিস্তানি সামরিক জান্তার চালানো গণহত্যামূলক যুদ্ধের বিপরীতে জাতিসংঘ কোনো পদক্ষেপ নিতে যে ব্যর্থ হলো, তাতে বিশ্ববিবেক যার পর্যায়ে বিস্মিত। সে সময়ের মহাসচিব উথান্টের অক্ষমতাকেও ধিক্কার জানান আলমগীর কবির। অবশ্য জাতিসংঘের ইতিহাসের দিকে তাকালে তাদের কাছ থেকে যে বিশেষ কিছু আশা করার কোনো মানে হয় না, সেটাও উল্লেখ করেন কবির। তাছাড়া পরাশক্তিগুলো যে যদি বাংলাদেশের প্রসব বেদনা অনুধাবন না করতে পারে, তবে জাতিসংঘের হস্তক্ষেপ নতুন সংকট তৈরি করতে পারে বলেও খুবই বিচক্ষণ বিশ্লেষণ দেন কবির। আলমগীর কবিরের এই বিচক্ষণতা যে সঠিক ছিল তা প্রমাণিত হয় 1 মাসের ভেতরে। পশ্চিম পাকিস্তানের ইচ্ছা অনুযায়ী তৎকালের জাতিসংঘ মহাসচিব উথান্ট একটি প্রস্তাব রাখেন। প্রস্তাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া উদ্বাস্তুদের দ্রুত প্রত্যাবর্তনে সহায়তার লক্ষ্যে পূর্ব পাকিস্তান সীমান্ত বরাবর জাতিসংঘ উদ্বাস্তু হাইকমিশনের প্রতিনিধি মোতায়েনের কথা বলা হয়। উথান্ট প্রস্তাবটি 19 জুলাই চিঠি লিখে পাঠিয়ে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর কাছে, কিন্তু ভারত তার বিরোধিতা করে। ভারতের বক্তব্য ছিল, পূর্ববঙ্গের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা যাবে না। তাই পরদিনই 20 জুলাই ভারতের সংসদে ঘোষণা করা হয় তারা মুক্তি বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবে। ওদিকে মুক্তিযোদ্ধারা যেহেতু ভারতের ভেতর থেকে পাকিস্তানি সামরিক বাহিনীর উপর হামলা চালাতো, তাই উথান্টের প্রস্তাবে প্রবাসী বাংলাদেশ সরকারও রাজি হয়নি। যদিও 3 মাস পর 20 অক্টোবর উথান্ট পুনরায় একই প্রস্তাব উত্থাপন করেন এবং এবার তিনি জম্মু কাশ্মীরের উদাহরণ দেন। সেখানে জাতিসংঘের পর্যবেক্ষক দল উত্তেজনা প্রশমনে সহায়তা করেছে বলে উল্লেখ করেন থান। লক্ষ্য করার বিষয়, উথান্ট শুধু পর্যবেক্ষক নিয়োগের কথাই বলে গেছেন, শান্তিরক্ষা মিশনের প্রস্তাব করেননি। কারণ তিনি জানতেন নিরাপত্তা পরিষদ তাতে রাজি হবে না, শক্তি বলে 2 মেরুকরণ থাকার কারণে। তবে উথান্টের প্রস্তাব মেনে পূর্ব পাকিস্তান সীমান্তে যদি কেবল পর্যবেক্ষক দলও পাঠানো হতো, তাহলে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ পরিচালনা বাধাগ্রস্ত হতো এবং তাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিন্ন খাতে প্রবাহিত হতো। বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও বুঝতেন। তাই 28 অক্টোবর ভিয়েনায় পর্যবেক্ষক মোতায়েনের প্রস্তাব সরাসরি নাকচ করে দেন ইন্দিরা। 31 অক্টোবর লন্ডনে তার মনোভাব ব্যাখ্যা করে ইন্দিরা বলেন, উথান্টের প্রস্তাবে ভারত ও পাকিস্তানকে একই চোখে দেখা হয়েছে।
সংকটের সৃষ্টি করেছে পাকিস্তান। পাকিস্তানের কার্যকলাপের ফলে উল্টো ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। আদতে জাতিসংঘের কোনো প্রতিনিধি দল যদি সীমান্তে ঘাঁটি গাড়ত, তাহলে সেটি মুক্তিযুদ্ধের জন্য যেমন ভালো হতো না, তেমনি ভারতও সর্বাত্মক সহযোগিতা মুক্তি সেনাদের করতে পারত না। বিষয়টি জুন মাসেই বুঝতে পেরেছিলেন আলমগীর কবির। তাই সেই 16ই জুনের পত্রিকায় তিনি বলেছিলেন, বাংলাদেশের বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ পরিস্থিতি উল্টো আরো ঘোলাটে করে তুলতে পারে। এতে করে নিপীড়িত মানুষের দুর্দশা বাড়বে, কমবে না। কবির একজন দূরদর্শী মানুষ ছিলেন বলেই বাংলাদেশের বিজয় নিশ্চিত দেখতে পেয়েছিলেন সেই 16ই জুনের পত্রিকাতেই। কবির সেদিন বলেছিলেন, চূড়ান্ত বিজয় দেখা যাচ্ছে স্পষ্ট, এখন শুধু দরকার অখণ্ড ঐক্য, অদম্য ধৈর্য আর সাহস। আলমগীর কবির যে দূরদর্শী মানুষ ছিলেন, কেবল যে দূরদর্শী মানুষ ছিলেন তা নয়, তিনি বিপ্লবীও বটে। 60-এর দশকে আলজেরিয়া ও ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে অংশ নেন তিনি। যুক্ত ছিলেন ব্রিটেনের কমিউনিস্ট পার্টির সঙ্গে। 60-এর দশক থেকেই পূর্ববঙ্গের মানুষের মুক্তি সংগ্রামের জন্য কাজ করতে শুরু করেন তিনি। সশস্ত্র আন্দোলনের প্রস্তুতিও নিয়েছিলেন তখন। দেশে ফিরে রাজনীতিবিদদের সাথে আলাপ করতেন এসব নিয়ে। এক পর্যায়ে কারাবরণ করেন। 66 সালের সেই জেলখানার দিনগুলোতে আলমগীর কবিরের সাক্ষাৎ হয় শেখ মুজিবুর রহমানের সঙ্গে। বঙ্গবন্ধুর কারাগারে রোজ নামচাতে আলমগীর কবিরের কথা পাওয়া যায়। আলমগীর কবিরও স্মৃতিচারণ করে লিখেছিলেন, জেলখানায় তিনি অসুস্থ হয়ে পড়লে আলাদা রান্নাবান্না ও ওষুধের ব্যবস্থা করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। জেল থেকে ছাড়া পেয়ে আবার মুক্তির আন্দোলনে সামিল হন কবির। মুক্তিযুদ্ধ শুরু হলে জহির রায়হানের সঙ্গে যুক্ত হয়ে শুরু করেন গেরিলা কায়দায় স্বল্প দৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মাণ। এই মাপের একজন মানুষ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের দ্বারা আকৃষ্ট হবেন না, তা হয় না। এখানে একটি ঘটনা না বললেই নয়। স্বাধীন বাংলা বেতারের সংবাদ বিভাগের প্রধান কামাল লোহানীর লেখা থেকে জানা যায়, বেতার কেন্দ্রের আগে থাকা বিপ্লবী শব্দটি বাদ দিতে হয় তৎকালীন মেজর জিয়াউর রহমানের শর্ত মেনে। অর্থাৎ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র হয়ে পড়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বিপ্লবী শব্দটি বাদ যায়। 27 মার্চ নিজের ঘোষণাকে যখন ঘষে মেজে নতুন করে আবার লিখছেন পড়বেন বলে, তখনই শব্দ দিয়ে বিপ্লবী শব্দটি বাদ দেন তিনি। কামাল লোহানী বলছেন, তখন যারা উদ্যোগ নিয়েছিলেন তারা ভাবলেন উদ্দেশ্য হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি সেনারা আমাদের সাথে আছেন কিনা এটা জনগণকে জানানো। সেখানে বিপ্লবী থাকলে কি আর না থাকলে কি। অতএব সেই থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হয়ে গেল। জিয়াউর রহমান তখন লিখিত বক্তব্য পাঠ করলেন। এই কথাগুলোর বলার কারণ হলো, বিপ্লবের আদর্শগত জায়গা থেকে বেতার কেন্দ্রের কাছাকাছি ছিলেন আলমগীর কবির। তো এই কামাল লোহানী বিপ্লবী আলমগীর কবির ও বেতারের জন্য লিখিত পত্রিকা সম্পর্কে বলছেন, আলমগীর কবির আশা প্রকাশ করেছেন, লেখাগুলো শুধু যুদ্ধ বিষয়ক জাদুঘরেই সংরক্ষিত হবে না, বিপ্লবী রণকৌশলে আগ্রহী পরবর্তী প্রজন্মের কাছেও এরা সমান অর্থবহ হবে। তার এই বিশ্বাসের পিছনে রয়েছে তার সমাজতান্ত্রিক আদর্শ। সমাজতান্ত্রিক দর্শনই তাকে মুক্তিযুদ্ধের সশস্ত্র লড়াইয়ে যোগ দেওয়ার শক্তি জুগিয়েছে। আলমগীর কবির সর্বস্ব দিয়েই মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলেন। দেশ স্বাধীনের পর চলচ্চিত্রকার পরিচয়টি মুখ্য হয়ে উঠলেও বর্তমানে আবার আলমগীর কবিরের সংগ্রামী ও লড়াকু সত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কবির যেমনটা চেয়েছিলেন, তার পত্রিকা শুধু জাদুঘরে সংরক্ষিত থাকবে না, পরবর্তী প্রজন্ম যারা বিপ্লবী রণকৌশলে আগ্রহী তাদের কাছেও পৌঁছে যাবে সমান চেতনা নিয়ে। সেই প্রক্রিয়া হয়তো শুরু হয়েছে। আলমগীর কবিরের রচনাবলী বের হতে শুরু করেছে ঢাকা থেকে। এবং আমাদের মাঝে প্রধান সম্পাদকের একজন উপস্থিত আছেন, আতিকুজ্জামান রাসেল। একদিন আশা করি তার চলচ্চিত্রগুলো সঠিকভাবে পুনরুদ্ধার করে সকলের কাছে সংরক্ষিত হবে। অর্থাৎ আমি রেস্টোরেশনের কথা বলছি, যে 4K রেস্টোরেশন হয় বিভিন্ন জায়গায়, যে তাদের ক্লাসিক ফিল্মগুলো রেস্টোর করে তারপর আর্কাইভে জমা রাখা হয়, কিন্তু বাংলাদেশে হয়তো বা সেই কোনো ছবি আসলে 4K রেস্টোরেশন হচ্ছে না। সেটা করা উচিত, আলমগীর কবির এবং জহির রায়হান বা আরো অন্যদের ছবি। কবির পত্রিকার ভেতর সাম্রাজ্যবাদী দেশগুলোর আগ্রাসন ও উগ্র জাতীয়তাবাদ নিয়ে কঠোর সমালোচনা করতে ছাড় দেননি। তিনি দেশপ্রেমী উদ্বুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি সমর্থন ও উৎসাহ দিয়েই থেমে যাননি। একটা মানুষের পক্ষে যতটুকু সম্ভব ঠিক ততটুকুই করেছেন দেশের জন্য। নিজের জীবন বাজি রেখে তাই তিনি বলতে পেরেছিলেন, হয় দেশ মাতৃকার জয়, না হয় মৃত্যু। দেশের পরাধীনতার সঙ্গে নিজের মৃত্যুকে জুড়ে দেওয়া এমন বিপ্লবী মুক্তিযোদ্ধার অনুপ্রেরণা যুগ যুগ ধরে যত্নে লালন করে যাবে স্বাধীন দেশের মানুষ।
এখন যখন কথা বলাটাই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, তখন কবিরের কথিকায় হয়তো আমাদের আধার পথে মশাল জ্বালবে। ধন্যবাদ।